ঘটনাটির সময়কাল ১৯৮৫ থেকে ১৯৯০ দশকের মাঝামাঝি একটা সময়ে। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি আমি আশা করি আপনাদের মাঝে একটা ভয়াবহতার রূপ নেবে। তাই আজকের এই সেরা ঘটনাটি কোনো রকম স্কিপ না করে পুরোটা শোনার চেষ্টা করুন। এবার চলুন যাওয়া যাক আজকের সেই রহস্যময় অধ্যায়টিতে। আসসালামু আলাইকুম। আমার নাম জলিল মিয়া। এলাকাতে সবাই আমাকে জলা বলে ডাকে। তার কারণ হচ্ছে আমি অনেক দিন যাবৎ মাছ মেরে আমার সংসার চালাই এবং ওই মাছ মারার কারণেই মানুষ আমাকে জলা বলে ডাকে। যাই হোক, এটা বাদ দিলাম। আমার বাড়ি ময়মনসিংহ জেলার ঘোড়াপাড়া গ্রামে এবং ওই ঘোড়াপাড়া গ্রামটাকে নিয়েই একটা রহস্যময় একটি অধ্যায় আজকে আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে যাচ্ছি। এই যে ঘোড়াপাড়া গ্রামটির নাম, ওই ঘোড়াপাড়া গ্রামের নামের পিছনে এক একটা রহস্য রয়েছে। আপনারা দেখবেন যে কোনো জেলার ভিতরে যে কোনো জায়গায়, যেমন গ্রাম বা ছোটো ছোটো যে জায়গার নামগুলো থাকে, এটা কিন্তু কোনো রকমের একটা কারণবশত, যে কোনো একটা বিশেষ কোনো কারণ যেটা হয়ে থাকে আর কি, এখানে ঘটে থাকে, সেই কারণের পরিপ্রেক্ষিতেই কিন্তু এরকম একটা নাম ওইখানে দেওয়া হয়ে থাকে। তেমনই একটি ঘটনা ঘটে গিয়েছিল আমাদের এই ময়মনসিংহ জেলার এই ঘোড়াপাড়া গ্রামে, যার কারণে ওই জায়গাটার নাম দেওয়া হয় ঘোড়াপাড়া। এই জায়গাটি অনেকটা পথ ধরে বিস্তৃত, যেটা একজন মানুষ যদি হাঁটা শুরু করে তাহলে তার 3 দিন কি 4 দিন লেগে যাবে ওইটা চারকানি একবারে হেঁটে শেষ করে আসার জন্য। হ্যাঁ, এটা এত বড়ই একটা গ্রাম। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই গ্রামটির ভিতরে মানুষ চলাচল খুব কম, ওইখানে বসতবাড়িও খুব কম। এটা হচ্ছে ময়মনসিংহ জেলার একবারে শেষ কিনারা, যেখানে জায়গার দামও খুব কম এবং ওইখানে জঙ্গল আকৃতির বেশ পুরনো হয়ে রয়েছে এই জায়গাগুলো সব রকম, এবং ওইখানে মানুষ কৃষিকাজ, কৃষি ফলন ওইগুলো কিন্তু মানুষ খুব কম করে। তবে এখানে জঙ্গল বেশি থাকার কারণে এখানে মানুষ আসে না। যাই হোক, এটা বাদ দিলাম। আজ থেকে অনেক বছর আগের ঘটনা, যেটা ১৯৮৫ সালের ঘটনা, এবং ওইটা ৮৫ থেকে ৯০ দশকের ভিতরেই এই ঘটনাটির উৎপত্তি হয়েছিল। তো এই ঘটনাটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে আজকের এই অবস্থানটা আপনারা বুঝতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের যে অধ্যায়টি এটি শুরু হয়েছিল ১৯৮৫ সালে। তখন মানুষ ওইখানে কৃষিকাজ করতো এবং কৃষিকাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করতো। কেউ কেউ মাছ চাষ করতো, পুকুর থেকে মাছ মারতো, বিল থেকে মাছ মারতো। এইভাবে করে তারা সংসারটা চালাতেন এবং তারা নিজেদের চলাফেরাটা ঠিক মতোই করছিল। যাই হোক, এভাবে চলতে চলতে ওইখানের যে মানুষগুলো ছিল, যারা যারা ওইখানে রাত্রিবেলা মাছ মারতো, তারপর রাত্রিবেলা ওইখানে আবার কাজও করা হতো। যেমন কেউ একজন বাড়ি বাঁধবে, বা কারো কোনো পুকুর খনন করা হবে, বা আবার কারো কোনো গাছপালা কাটা হবে। এরকম অবস্থাতে কিন্তু মানুষ কাজকর্মে নিয়োজিত থাকতো ওই সময়টাতে। তো তেমনই একটা ঘটনা ঘটে গিয়েছিল, সেটি আমার দাদার সঙ্গে। আমার দাদার বয়স তখন 18 কি 19, তিনি এখনও বিয়ে করেননি। এটি আমার মায়ের মুখ থেকে শোনা। তবে এই ঘটনাটির সত্যতা এবং এই ঘটনাটির যে উৎপত্তিটা, এটা শুধু আমার দাদার সঙ্গেই ঘটেনি, এটা আরও 3-4 জন লোকের সাথে ঘটে। আমি যতটুকু পারছি আপনাদের মাঝে উপস্থাপন করব, আপনারা মনোযোগ সহকারে আজকের এই ঘটনাটি শুনুন। আমার দাদা তখন কাঠ কেটে আনতেন বাড়িতে। কাঠ কেটে তিনি বাজারেও কিছু বিক্রি করতেন এবং বাড়িতেও আনতেন। আনার পর ওই কাঠ দিয়েই কিন্তু রান্না করানো হতো। একইভাবে তারা চলছিল। তবে হঠাৎ একটা সমস্যা হয় ওইখানে। যে সমস্যাটা ছিল যে ওইখানে যারা যারা কাজ করতো, অনেকে দেখা যেত যে সন্ধ্যার পর ঘর থেকে বের হতো, আবার অনেকে দেখা যেত সকালেই বের হয়ে যেত। তবে সকালবেলা যারা যারা বের হয়ে যেত তাদের সাথে কোনো রকমের ঘটনা ঘটেনি। তবে যারা সন্ধ্যার পর ওইখানে বের হতো, যেমন মাছ মারার জন্য বা পুকুর খনন করার জন্য, বা আবার ওই গাছের যে কাঠ আছে ওই কাঠগুলো ছিঁড়ে আনার জন্য কুড়াল দিয়ে, তেমনই একটা দিন চলে আসে যখন আমার দাদা ওইখানে যান। তবে বলে রাখা ভালো যে আমার দাদার সঙ্গে যে ঘটনাটি ঘটে গিয়েছিল, সেই ঘটনার আগেও কিন্তু এরকম ঘটনা অনেক মানুষের সঙ্গে কিন্তু ঘটে গিয়েছিল। যাই হোক, আমার দাদার ঘটনায় আসি। আমার দাদা তখন ওইখানে যাওয়ার পর তিনি ওইখানে কাঠ কাটা শুরু করেন। কাঠ কাটতে কাটতে হঠাৎ শুনতে পান যে পুকুর যে খনন করছিল কিছু মানুষ, ওই পুকুরের মানুষগুলো দাদাকে ডাক দিয়ে বলল যে উপরে যদি কেউ তাকো তাহলে আমাদের এদিকে আসো।
দাদা তখন খুব স্বাভাবিকভাবেই তিনি গেলেন ওই পুকুরের ভিতরে। যাওয়ার পর দেখতে পারলেন যে 4 জন লোক মিলে ওইখানে পুকুরের মাটি খনন করছে। তারা পুকুরের মধ্যে মাটিগুলো কেটে কেটে হাঁড়িতে নিচ্ছে এবং ওই হাঁড়িটা ওই পাড়ের মধ্যে নিয়ে মাটিগুলো ঝাঁপা দিচ্ছে। এভাবে একটা শক্ত একটা আইল বাঁধা হচ্ছে। তখন আমার দাদা জিজ্ঞেস করলেন যে কী হলো, আপনি কি কাউকে ডেকেছেন? পুকুরের ভিতরে থাকা লোকটি বলে উঠল যে হ্যাঁ, আমাদের একজন লোকের খুব দরকার, একটু আসবেন, সাহায্য করবেন? দাদা বললেন যে না না, সাহায্য করতে পারবো না, আমার এমনিতে অনেক কাজ পড়ে আছে, আজকে সারাদিন আসিনি তো, অনেক কাঠ আমাকে কাটতে হবে এবং ওই কাঠগুলো আমাকে কেটে বাজারে নিয়ে যেতে হবে কালকে। আমি এখন আপনাদের সঙ্গে সহযোগিতা একটু করতে পারবো না, তার জন্য দুঃখিত। তখন লোকটা আর কিছু বলল না। তখন দাদা ওইখান থেকে চলে আসে। আসার পর তিনি আবারও কাঠ কাটা শুরু করেন। তবে তিনি কাঠ কাটতে কাটতে হঠাৎ তিনি শুনতে পান যে ওনার পিছনে ঘোড়ার মতো কিছু একটা পাড়া ফেলছে। তিনি এটা শুনতে পারেন এবং শোনার সাথে সাথে তিনি ওনার গাঁটটাকে ঘুরিয়ে ওইটা দেখার জন্য চেষ্টা করেন। ঘাড় ঘোরানোর পর তিনি দেখতে পান যে ওইখানে 2টা ঘোড়া, একটা সাদা ঘোড়া আর একটি কালো ঘোড়া। সাদা ঘোড়াটা ছিল একদম ফকফকা সাদা এবং কালো ঘোড়াটা ছিল ঘন কালো। এটা দেখে আমার দাদা একটু চিন্তিত হলেন। তিনি ভাবেন যে কী ব্যাপার, এই রাত্রিবেলা এখানে ঘোড়া কোত্থেকে আসলো। আবার অবাক করার বিষয় ছিল যে ওই ঘোড়াগুলো যে গলার মধ্যে মালা ছিল, তারপরে যে পায়ের মধ্যে বালার মতো কি একটা অংশবিশেষ ছিল যেগুলো জুনজুন শব্দ করছিল। দেখে মনে হচ্ছিল এটা কোনো রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসেছে। তবে রাজপ্রাসাদ তো এখন নেই, এখন হচ্ছে স্বাধীন বাংলাদেশ ছিল তখন। তো এই সময়টাতে এরকম একটা রাজপ্রাসাদের ঘোড়া 2টা কীভাবে এই জঙ্গলের ভিতরে আসতে পারে, তিনি চিন্তিত হলেন এবং তিনি ভাবলেন যে এগুলো যদি কোনো ঘোড়াই হয়ে থাকে তাহলে এগুলোকে আমি আজকে বাড়িতে দেখি ধরে নিয়ে যেতে পারি কিনা। তিনি এখানে একটা ভুল করেন, যেটা হচ্ছে যে তিনি ওই ঘোড়াগুলোর কাছে চলে যান। গিয়ে তিনি ওই ঘোড়াগুলোর একটা শরীরে হাত দিয়ে দেন। হাত দেওয়ার পর তিনি দেখতে পারলেন যে সাদা ঘোড়াটা কোনো নাড়াচড়া বা কোনো শব্দে কোনো কিছুই করছে না। তিনি তখন ভাবলেন যে ঘোড়াগুলো খুব ভালো আছে, হয়তো কোনো এক দেশে থেকে ছুটে এসেছে বা হয়তো কারো কোনো পোষা ঘোড়া হবে। তিনি ওই ঘোড়া 2টাকে হাতে নেন। তবে তিনি একটা জিনিস লক্ষ্য করতে পারলেন যে যে ঘোড়া 2টা অনেক বিশাল বড় বড় ছিল, ওই ঘোড়া 2টা যদি দাদাকে একটা লাথি দেয় বা কোনো একটা আঘাত করে, দাদা কিন্তু ওইখানেই শেষ। তবে অবাক করা বিষয় ছিল যে ঘোড়াগুলো কিছুই করছিল না। দাদা তখন খুব খুশি মনে তিনি ওই ঘোড়াগুলোকে ধরে ধরে তিনি বাড়ির দিকে এগোচ্ছিলেন। আস্তে আস্তে যখন ওই ঘোড়াপাড়া গ্রামটির লাস্ট কিনারায় চলে আসবেন, তখন এলাকাটির নাম ছিল মনপাড়া। ওই মনপাড়া এলাকার যখন লাস্ট কিনারায় তিনি চলে আসেন, তখনই তিনি হঠাৎ বুঝতে পারেন, অনুভব করতে পারেন যে ওনার হাতে যে দড়িগুলো ছিল ওই দড়িগুলো আর নেই। তিনি ভাবেন যে কী ব্যাপার, হাতের দড়ি কোথায়। তিনি পিছন দিক দিয়ে ফেরার পরেই তিনি দেখতে পারেন যে পিছনের ঘোড়া 2টা আর নেই। এটা দেখে তিনি খুব ভয় পান এবং ভয় পেয়ে তিনি ওইখানে একটু দাঁড়িয়ে থাকেন। তিনি আশপাশ খোঁজাখুঁজি করেন কিন্তু কোথাও কিছু পান না। তিনি অবাক হলেন, আশপাশে কোনো মানুষও নেই রাত্রিবেলা, এবং 2টা ঘোড়া যে কোন দিকে গেল একটু হাঁটার শব্দও হলো না, মাত্রই তো আমার হাতে ছিল, তিনি ভাবছেন। তো যাই হোক, উনি ভাবলেন হয়তো কোনো খারাপ কিছু হবে, এটা ভেবে তিনি দৌড় দিয়ে কোরালের কাছে চলে যান। ওইখানে গিয়ে তিনি দেখতে পারেন যে যে কোরাল দিয়ে তিনি ওই গাছটা কাটছিলেন, ওই গাছ থেকে লাল বর্ণের পানি বের হচ্ছে। এটা কি পানি কিনা রক্ত তিনি তখন এটাকে শনাক্ত করতে পারেননি। তিনি তখন ওই কাঠগুলোকে ওইখানে ফেলে দেন এবং হাতে কোরালটা নিয়ে তিনি দৌড় দিয়ে বাড়ি আসার চেষ্টা করেন। তখন আরও একটি ঘটনা ঘটে, যেটি হচ্ছে আমার দাদা যখন ওই ঘোড়াগুলোকে যেখানে ফেলে এসেছিল ঠিক সেখানেই গিয়ে দেখতে পারেন যে ঘোড়াগুলো পিছন দিক থেকে দাঁড়িয়ে আছে, আমার দাদার পিছন দিকে। আমার দাদা তখন দেখতে পারে যে তাদের লেজগুলো ঝুলাচ্ছে। এটা দেখে দাদা খুব অবাক হলেন এবং খুব ভয় পেলেন। তিনি ভাবলেন যে এগুলো কোনো সাধারণ ঘোড়া না, এগুলো কোনো অশরীরী বা কোনো জিন হবে, যেগুলো এখন বিরক্ত করছে আমাকে। দাদা তখন ওই রাস্তাটা পরিবর্তন করলেন। তিনি ভাবলেন যে এই রাস্তা দিয়ে না গিয়ে আমি অন্য রাস্তা দিয়ে যাই। তিনি তখন অন্য রাস্তা ধরলেন, কিন্তু না, অন্য রাস্তা দিয়ে যাওয়ার পথেও তিনি ওই 2টা ঘোড়াকে আবারও দেখতে পারেন। কী ব্যাপার, ঘোড়াগুলোকে ওই রাস্তাতেও তখন দেখলাম
এখন আবার এই রাস্তা দিয়ে আসার সময় এখনও দেখছি। কারণ কি? দাদা তখন ওই ঘোড়াগুলোর কাছে চলে যায়। যেহেতু আর কিছু করার ছিল না, তিনি ওই ঘোড়াগুলোর কাছে যান। কাছে যাওয়ার পরই তিনি দেখতে পান যে ওই ঘোড়াগুলোর শরীর থেকে কেমন একটা ঘ্রাণ আসছে। ওই ঘ্রাণটা স্বাভাবিকভাবে যে মৃত মানুষ মারা যাওয়ার পর যেটা গোলাপ জল দেওয়া হয়, ওই গোলাপ জলের ঘ্রাণ তিনি এটা শুনতে পারেন। শুনেই তিনি ওইখানে আরও একটি ভুল করে ফেলেন, যেটি হচ্ছে ওই ঘোড়াগুলোর কাছে যখন তিনি আবারও যান, তখন ওই ঘোড়াগুলোকে ধরে তিনি জোরে জোরে টানতে শুরু করেন। তিনি তখন মনে মনে ভাবছিলেন যে ঘোড়াগুলো যাই হোক, আমি এগুলোকে বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে যাওয়ার পর এগুলোর কোনো একটা ব্যবস্থা হবে। দাদা তখন ছিলেন খুব দুর্দান্ত সাহসী লোক, একজন যুবক মানুষ। তখন তিনি টান শুরু করেন ওই ঘোড়াগুলোকে, কিন্তু ওই ঘোড়াগুলো তখন দাদার পিছন পিছন ছুটে আসছিল। এতটাই ছুটে আসছিল যে দাদা তখন আর দৌড়ে কিন্তু কুলাতে পারছিল না। তখন দাদা ভাবলেন যে ঘোড়াগুলোকে যে করেই হোক হাতছাড়া করা যাবে না। তিনি এই ঘোড়া দুটোর রশি ধরে তিনি টানতে টানতে তিনি বাড়ির দিকে এগোচ্ছিলেন। তখন দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তিনি একটি হোঁচট খেয়ে পড়ে যান। তবে ওনার সামনে একটা কিছু অংশ বিশেষ ছিল। তিনি পড়ে যাওয়ার পর যখন আবার ওঠার চেষ্টা করেন, তিনি তখন দেখতে পারেন যে সামনে দুটো ঘোড়ার পা। উনি ওই পাগুলোর মধ্যে তিনি হোঁচট খেয়ে পড়েছেন। তখন পাগুলো এতটা লম্বা ছিল যেটি তিনি কোনো দিন দেখেনি। এত লম্বা পা কোনো সুপারি গাছেরও কিন্তু এরকম উচ্চতা হবে না। তিনি উপর দিকে তাকালেন, উপর দিকে তাকিয়ে দেখতে পারেন যে ওইখানে ঘোড়ার মুখ দেখা যাচ্ছে এবং ওই ঘোড়ার পাগুলো বেশ বিস্তীর্ণ লম্বা। তিনি এটা দেখতে পেরে ওইখানে থেকে একটু পিছনে সরে যান। পিছতে পিছতে তিনি আর কিছু করতে পারছিলেন না। তখন তিনি পিছনে যাবেনই বা কোথায়? উনি যেদিকে তাকাচ্ছেন সেদিকেই ঘোড়া, শুধু ঘোড়া, ঘোড়া দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তিনি তখন কান্না শুরু করে দেন। কাঁদতে কাঁদতে যখন কেউ আসছিল না, এক পর্যায়ে তিনি সেন্সলেস হয়ে পড়েন। এবং ওই সেন্সলেস হওয়ার পর পরদিন সকালবেলা ওইখানে দুজন কাটুরিয়া যাচ্ছিলেন। কাটুরিয়াগুলো দেখতে পারেন যে দাদা পড়ে আছে এভাবে। ওনাকে জ্ঞান ফেরানো হলে বলা হয় যে কি হয়েছে, বলল যে এমন এমন কাহিনী। তখন ওই দুজন কাটুরিয়া মিলে দাদাকে ওনার বাড়িতে দিয়ে আসেন। তখন বাড়িতে ওনার জন্য একবারে কান্নার রোল পড়ে গিয়েছিল। সবাই হয়তো ভাবছিল ওনার হয়তো কোনো একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছে, যার কারণে তিনি আজকে বাড়িতে ফিরতে পারছেন না। কিন্তু না, উনি সুস্থ আছেন, ঠিক আছেন। তখন বাড়ির লোক এবং পাড়া প্রতিবেশী যখন জানতে চেয়েছিল, তখন সব ঘটনা খুলে বলা হলো। তখন তারা একটি তান্ত্রিকের কাছে গেলেন, যে তান্ত্রিকটা ছিল বেশ পুরনো। ওনার বয়স আনুমানিক প্রায় তখন 150 থেকে 160 এরকমের একটা ভিতরে হবে। ওই তান্ত্রিক ছিলেন খুব পুরাতন। ওনার কাছে যাওয়ার পর সব ঘটনা খুলে বলার পর উনি বললেন যে এই এলাকাতে এইরকম ঘোরার ঘটনা, এটা সচরাচর আজ থেকে 40 বছর আগে এরকম ঘটনা ঘটে গিয়েছিল, কিন্তু এটা তো চলে যাওয়ার কথা, এটা এখনও কেন আছে? তান্ত্রিকের মুখে এই কথা শুনে মানুষজন জিজ্ঞেস করলো যে কি কি বলছেন আপনি? 40 বছর আগেও এটা দেখা গিয়েছিল কিভাবে? তখন তান্ত্রিক বলল যে হ্যাঁ। তখন তান্ত্রিক চলে যান 40 বছর আগের একটি ভয়াবহ ঘটনাতে। তিনি বলতে থাকেন যে তখনকার যুগে এখানে এই এলাকার একজন প্রতিনিধি ছিলেন, যিনি এই এলাকাটাকে কন্ট্রোল করতেন। তবে এই এলাকার মানুষ যতজন ছিল, গরিব মানুষ, অসহায় মানুষ, ওই অসহায় মানুষগুলোকে তিনি একটা আশ্রয়কেন্দ্র এবং তাদের যে চলাফেরার জন্য একটা খাত রয়েছে, ওই খাতটা তিনি বরাদ্দ করতেন, যেভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করা হয় এরকম আর কি। তখন ওনার আমলে তিনি ঘোড়া দিয়ে চলাফেরা করতেন, ভালোই চলছিল সব কিছু। ওই প্রতিনিধির নাম ছিল ইসহাক মাতব্বর। ইসহাক মাতব্বর তখন তিনি ঘোড়াতে করে ওই এলাকাটাকে পরিদর্শন করতেন। ওনার ভাষ্যমতে কোনো দাওয়াত বা কোনো যাত্রা বা কোনো রকমের একটা যাত্রাপালা, কোনো রকম একটা কিছু হলেও তিনি ওই ঘোড়া করে যেতেন। তিনি ওই ঘোড়া ছাড়া কোনো অন্য রকমের কোনো গাড়ি বা যানবাহন ওইটাতে তিনি ব্যবহার করতেন না। ওনার একমাত্র ঘোড়া। ওনার একটা সাদা ঘোড়া, একটা কালো ঘোড়া ছিল। যে সাদা কালা ঘোড়াগুলো ওনার নিজ দোষের কারণে ঘোড়াগুলোর মৃত্যু হয়েছিল। তবে এই ঘোড়াগুলোর মৃত্যু ছিল খুব ভয়াবহ। একদিন এই প্রতিনিধি জঙ্গলে গেলেন ওনার এলাকাকে পরিদর্শন করার জন্য।
তখন ওনার সাথে ঘটে একটি বিরল ঘটনা। তিনি ওই দিন ওনার যে সাদা ঘোড়াটি ছিল ওই সাদা ঘোড়াটিকে বাড়ি থেকে নিয়ে নেন এবং ওই ঘোড়াতে চড়েই কিন্তু তিনি ওই এলাকাতে পরিদর্শন করার জন্য বের হয়েছিলেন। তখন ওই দিন সন্ধ্যা গড়িয়ে আসছিল ওনার পরিদর্শন করতে করতে হঠাৎ তিনি একটা জঙ্গলের ভিতরে তিনি প্রবেশ করলেন। ছোটোখাটোই জঙ্গল ছিল, প্রায় ওই 90 কি 100 ফিট হাত চৌড়া হবে একটি জঙ্গল। ওই জঙ্গলের ভিতরে তিনি প্রবেশ করলেন। করার পর ওই জঙ্গলের ঠিক মধ্যবর্তী স্থানে যখন তিনি আসলেন তখন ওনার সামনে একটি অবয়ব হাজির হলো। এটা হাজির হয়ে বলল যে তোমার এই ঘোড়াটা আমাকে দিয়ে দাও। ওই প্রতিনিধি তখন বললেন যে আপনি কে, আপনাকে আমি ঘোড়া কেন দেব? তখন ওই অবয়বটি বলে ওঠে যে তোমার ঘোড়াটি আমার পছন্দ হয়েছে, তাই তোমার ঘোড়াটি আমার লাগবে। তখন ওই প্রতিনিধি একটু সাহসী ছিলেন, ওই সাহসী থাকার কারণে তিনি বললেন যে না, তুমি আমার পথ ছাড়ো, আর আমি তোমাকে কোনো ঘোড়া দিতে পারবো না, এটি আমার ঘোড়া। এই বলে ওই অবয়বটির সামনে দিয়ে প্রতিনিধি জোরে ঘোড়া চালিয়ে তিনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর যখন মানুষকে বলা হলো এরকম ঘটনা ঘটে গিয়েছে, তখন ওই মানুষগুলো কিছু বলতে পারছিল না। তবে ওইখানে থাকা একজন বিজ্ঞ মানুষ তিনি বলে উঠলেন যে সর্বনাশ, তুমি এটা কী কাজ করলে? এটা হতে পারে কোনো রকমের জিন বা কোনো প্রেত বা কোনো অশরীরী, যেটা তোমার কাছে ওই ঘোড়াটা চেয়েছিল। এখন যদি তোমার এই ঘোড়াটার বদলে আরও কোনো বড় সমস্যা হয় তাহলে তোমার এই দায়ভার কে নেবে? তখন ওই প্রতিনিধি চিন্তিত হলেন এবং ভাবলেন যে কী করা যায়। তখন ওই বিজ্ঞ লোকটি তিনি ওনাকে পরামর্শ দিলেন যে তুমি ওই 3 রাস্তার মোড়ে একটা ভোগ দিয়ে আসো, এবং ভোগটা দিবে এর জন্য যে তোমার সঙ্গে যে আজকে যে ঘটনাটি ঘটে গিয়েছে সেই ঘটনাটি যাতে আর কোনো দ্বিতীয়বার কোনো রকমের প্রভাব না ফেলে তোমার উপরে, এই কারণে তুমি একটা ভোগ দিয়ে আসবে। যাও, আজকে রাত্রিবেলায় দিয়ে আসবা। তখন ওই প্রতিনিধি 2টা বড় বড় মুরগি এবং একটা খাসি জবাই দিয়ে তিনি অনেকটা ভোগ রান্না করলেন, এবং ওই রান্না করা ভোগটা তিনি ওই জঙ্গলের সামনে যে 3 রাস্তার মোড় ছিল ওই মোড়ে তিনি দিয়ে আসেন। কিন্তু উনি ওই দিনও কিন্তু ওই সাদা ঘোড়াটার উপর চড়ে তিনি ওইখানে গিয়েছিলেন। তখন যাওয়ার পর তিনি ঠিকঠাক মতো ভোগটা দিয়েছিলেন। ভোগ দেওয়ার পর, তবে এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে উনি যে ভোগ দিতে গিয়েছিলেন এর সঙ্গে আরও 2জন লোক গিয়েছিল। ওনার একজন ছেলে, আরেকজন হচ্ছে ওনার বন্ধু। এই 3জন, মানে একটার মধ্যে উঠেছিল 2জন আর একটার মধ্যে উঠেছিল 1জন। তো ওনার বন্ধু যে ছিল তার বন্ধুর নিজ ঘোড়ায় সে উঠেছিল, আর ওই সাদা ঘোড়াতে ওই প্রতিনিধি এবং ওই প্রতিনিধির এই ছেলেটা বসেছিল। তারা সিম্পলি বুকটা দেওয়ার পর তারা ওই ঘোড়াতে আবার চেপে বসলো। যখনই তারা ঘোড়াটা টান দিবে তখনই শুনতে পায় যে পিছনে খচর মচর শব্দ হচ্ছে। পিছন দিকে তাকানোর পর তারা দেখতে পারে যে ওইখানে 4-5 জন মানুষ আকৃতির অবয়ব তারা ওই ভোগগুলোকে খেয়ে নিচ্ছে, খপ খপ করে। এটা ওই প্রতিনিধি দেখতে পেলে সে ঘোড়াটা থামিয়ে ওইখানে নেমে পড়ে। সাহসী ছিলেন বেশ। ওনার বন্ধু পাশ দিয়ে বলছিল যে আরে প্রতিনিধি, তুমি নামছো কেন? এখানে নেমো না, বিপদ হতে পারে, তাড়াতাড়ি চলে এসো। কিন্তু না, ওই প্রতিনিধি ওই অবয়বগুলোর একটু পাশে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যখনই দেখতে পারে যে এগুলোর মুখ খুব বাজে এবং এগুলোর শরীর থেকে কীরকম একটা গন্ধ আসছে, তিনি তখন দৌড় দিয়ে ঘোড়াতে চেপে বসে। কিন্তু ফলপ্রসূ কোনো লাভ হয়নি। তিনি ঘোড়াটাকে নিয়ে প্রায় 20 থেকে 30 হাত এগোনোর পরেই ওই ঘোড়াটা মাটিতে পড়ে যায়। তারা 2জন মাটিতে পড়ে যায়, ঘোড়াটিও পড়ে যায়। তখন ওই ঘোড়াটা মুখ দিয়ে ফেনা বের করে সে মারা যায়। এটা দেখতে পারে ওই প্রতিনিধির ছেলে এবং প্রতিনিধি। তার বন্ধুটা সামনে থেকে দৌড়ে আসে, পিছনে এসে দেখতে পারে যে ঘোড়াটা মারা গিয়েছে। ওই ঘোড়াটাকে ওইখানে ফেলে রেখেই বন্ধুর ঘোড়া দিয়ে তারা বাড়িতে আসেন। পরদিন সকালে যখন জানাজানি হয় যে প্রতিনিধির ঘোড়া মারা গিয়েছে জঙ্গলের ভিতরে, তখন পরদিন সকালবেলায় কিন্তু ওই জনগণরা মানুষ প্রতিনিধির বাড়িতে চলে আসে। সবাই আসার পর জিজ্ঞেস করা হয় যে কীভাবে কী হয়েছে, সব কিছু খুলে বলা হয়। যাই হোক, চলে যায় এভাবে 2-3 দিন। 2-3 দিন চলে যাওয়াতে ওই 2-3 দিন কিন্তু প্রতিনিধিটা তার কালো ঘোড়াটি ব্যবহার করছিলেন এবং চিন্তা করছিলেন আরেকটা সাদা ঘোড়া তিনি কিনবেন। কিন্তু এখানে অবাক করা বিষয় হচ্ছিল যে কালো ঘোড়াটা ছিল জলজ্যান্ত ভালো। সে
সব রকমের খাবার এবং তার যে চালচলন, দৌড়ার মধ্যে যে একটা গতি, ওইটা সব কিছু ঠিক ছিল। হঠাৎ সে একদিন রাত্রিবেলা মারা যায়। তার এই মারা যাওয়াটা ছিল খুব অদ্ভুত। তবে ঘোড়া কিন্তু অনেক বছর বেঁচে থাকে, যেটা ওই কালো ঘোড়াটা বাঁচেনি। কোনো কারণ ছাড়াই সে মারা গিয়েছে। 2 বছর বয়স হলো ঘোড়াটার। তখন দুইটা ঘোড়া মারা যাওয়াতে ওই প্রতিনিধি তিনি শোকে নেমে পড়েন। উনি তখন ভাবলেন যে ঘোড়া দুইটাকে মাটিতে পুঁতে দেওয়া হোক। তখন চিন্তা করতে করতে একজন বিজ্ঞ লোক বলে উঠল যে, যেহেতু তুমি ওই জঙ্গলের ভিতরে কোনো এক অশরীরী তোমার কাছ থেকে ঘোড়াগুলো চেয়েছিল, অবশ্যই অবশ্যই ওই জঙ্গলের ভিতরেই ঘোড়াগুলোকে পুঁতে দেওয়া হোক। তাহলে তাদেরও কিছু রাগটা কমবে এবং তোমার আর কিছু নাও হতে পারে। তখন পরদিন সকালবেলা এরকম হয়ে গেল যে ঘোড়া দুটাকে তুলে নিয়ে ওই জঙ্গলের ভিতরে দুটো ছোটো ছোটো গাঁথা করে ঘোড়াগুলোকে কোপে দেওয়া হবে। কিন্তু যখনই ওই দিন ওই ঘোড়াগুলোকে নিয়ে যাওয়া হয় জঙ্গলের ভিতরে, তখন যে কামলা লোকগুলো ছিল দুই চারজন, ওই 2-4 জন মিলে গাঁথাটাকে এত ছোটোই করেছিল যে এটা করার পরে রাত্রিবেলা যে কুকুর বা শিয়ালরা যে ঘোরাফেরা করে জঙ্গলের ভিতরে, ওই শিয়ালগুলো ঘোড়া দুইটার ঘোড়া দুইটার যে দেহগুলো ছিল ওইগুলো তুলে তারা চিনিমিনি করে থাকে। তখনই ওই পরদিন সকালবেলা যখন কাটুরিয়া যায়, গিয়ে দেখতে পারেন যে ওইখানে ঘোড়াগুলোর যে অংশ বিশেষ, হাড়, গুড় এরকম এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। সে বিকেলবেলা বাড়িতে গিয়ে ওই প্রতিনিধিকে খবর দেন যে এরকম এরকম ঘটনা ঘটেছে, কিন্তু তখন তো আর কিছু করার নেই। ওই দিন রাত্রিবেলা কি হয়েছে, যেটা ওই প্রতিনিধি ঘুমাতে যান। ঘুমানোর পর তিনি স্বপ্নে দেখেন যে এই ঘোড়াগুলো ওনাকে বলছেন যে, তুমি আমাদেরকে শান্তি দাওনি, তুমি আমাদেরকে মেরেছো এবং আমাদেরকে মারার পর আমাদেরকে কীভাবে যে কূপে দিতে হবে বা আমাদেরকে একটা সেফ জায়গাতে রাখতে হবে, তুমি আমাদের জন্য সেটাও করোনি। ছাড়বো না তোমাকে দেখে নেওয়ার আছে আমাদের, এবং আমরা দেখে নেব এই এলাকার কিছু মানুষকেও। এই বলে ঘোড়াগুলো তাদের পা দুটাকে তুলা দিয়ে ওইখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এটা দেখতে পেরে ওনার ঘুম ভেঙে যায়। প্রতিনিধি তখন ঘুম থেকে উঠে বসেন। ওনার পাশে স্ত্রী জিজ্ঞেস করলে বলা হয় যে এরকম এরকম ঘটনা। তখন ভয়ে তিনি আতঙ্কিত ছিলেন যে কী থেকে কী না জানি হয়ে পড়ে। তখন ওই সময় কিন্তু স্বপ্নের মধ্যে বিশ্বাসটা মানুষের একটু বেশি ছিল। তো স্বপ্ন কিন্তু সত্যি হয়, তবে এই স্বপ্নটা ছিল মধ্যরাতের, যেটা 100% সত্যি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণ হচ্ছে পরদিন যখন একটা বিজ্ঞ আসে, ওই বিজ্ঞকে বলা হয় যে এরকম এরকম ঘটনা। সে বলে যে তোমার কাছ থেকে তোমার কোনো দামি রত্ন বা কোনো জিনিস হারাতে চলেছে। কিন্তু উনি তো ওনার দামি জিনিস বা রত্নকে তিনি হারাতে চান না। এই বলে তিনি যে বাড়ির চারপাশে বলেন যে, ওই বিজ্ঞকে বলেন যে ভালো কোনো কবিরাজ বা তান্ত্রিককে আনার পর আমাকে একটু সেফ দিন, আমাকে সুরক্ষা দিন। যথারীতিভাবে সব কিছু করানো হলো, ঠিকঠাক করানোর পর ওই যে প্রতিনিধির ছেলে ছিল, যার বয়স কিনা 11 থেকে 12 হবে, ওই ছেলেটার সাথে একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে সে ঘরে ঘুমাচ্ছিল। সে হঠাৎই শুনতে পায় যে ওর যে বিছানা ছিল ওইটা হঠাৎ করে প্রাইভেট করে ওঠে। সে একটু আতঙ্কিত হওয়ার পর সে ঘরে চিৎকার শুরু করে। চিৎকার শুনে প্রতিনিধি এবং তার স্ত্রী ঘরের ভিতরে যান। ঘর ছিল লাগানো, সে না খোলাতে দরটা ভাঙতে হলো। গিয়ে দেখতে পারে যে তার ছেলের আর বেঁচে নেই, তার ছেলের লাশ ওইখানে পড়ে আছে। এরা দেখতে পারে, কান্নার রোল পড়ে যাওয়ার পর আর কি হবে। সবাই তখন ধরতে পেরেছিল যে এই ঘোড়াগুলোর অভিশাপ এসে তার ছেলের উপরে লেগেছে। তখন তার ছেলেকেও যথারীতিভাবে ওইখানে দাফন দেওয়া হয়। তখন ওইখানে 2 মাস চলে গিয়েছিল খুব ভালো। কিন্তু ওই 2 মাস পর ওইখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মানুষ যখনই ওই রাস্তা দিয়ে আসতো, কেউ বাইরে থেকে আসতো বা ঢাকা থেকে আসতো বা বিভিন্ন জায়গাতে কাজ করতো, এরকম একটা অবস্থান থেকে তারা যখন বাড়িতে ফিরতো, তখন তাদের অনেকের রাত হয়ে যেত। ওই রাত্রিবেলা তারা দেখতে পেত যে ওই রাস্তার ঠিক মাঝখানে সাদা ঘোড়া এবং কালো ঘোড়া, তারা পা তুলে ঘোড়ার ডাক দিয়ে তারা নাড়াচাড়া, দৌড়াদৌড়ি এরকম করতো, ছুটাছুটি করতো। এই ঘটনাগুলো মানুষ তাদের নিজের চোখে দেখতো। দেখার পর তারা
পরদিন মানুষকে এসে বলতো যে এরকম এরকম ঘটনা ঘটে গিয়েছে। তখন মানুষ বলতো যে এটা হচ্ছে ওই প্রতিনিধির ঘোড়াগুলো, যেগুলো আত্মা হিসেবে এখন ঘুরে বেড়াচ্ছে। তবে এগুলো এখনও শান্তি পায়নি বিদায় এগুলো এখনও যাচ্ছে না। তবে এগুলো একটা ব্যবস্থা নিতে হবে। তো এইভাবে কিন্তু চলতে থাকে কয়েকটা দিন, মানুষের সঙ্গে এরকম ঘটনা ঘটে। যদিও এরকম ঘটনা ঘটলে মানুষের কোনো রকমের ক্ষতি হতো না, তাও মানুষের এই ভয়টা ছিল। তো যাই হোক, ঘটনা কিন্তু এখানে শেষ হয়ে গেলে পারতো, কিন্তু না, এই ঘটনা যে আরও ঘটনা ঘটার বাকি রয়েছে, সেটি শুনতে থাকুন, বুঝতে পারবেন। পরবর্তীতে যখন ওই ঘোড়াগুলোর জন্য ওইখানে দোয়া পড়ানো হয়, তখন দোয়া পড়ানোর পর যখন অনেক কিছু কর্মকাণ্ড করানো হয় যে এগুলো যাতে আর না আসে, ওই রাস্তার মধ্যে যাতে আর মানুষ না দেখে, মানুষ যাতে ভয় না পায়, কিন্তু না, ওইগুলো বরাবরের মতোই আসতে থাকে। তবে অবাক করার বিষয় ছিল, যেদিন দোয়া পড়ানো হতো ওই দিন ওই ঘোড়াগুলোকে দেখা যেত না। 2-4 দিন পরে আবারও দেখা যেত। চলতে 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 বছর গড়িয়ে 2-3 বছর চলে যায়, তখনই ওইখানে ঘটে যায় 4-5টা মৃত্যু, ভয়াবহ মৃত্যু। যে মৃত্যুগুলো ছিল খুব ইয়ং বয়সের ছেলেদের, যারা ওইখানে কাজ করত, মানে একটু দূরে কাজ করতো এবং দূরে কাজ করে তারা সন্ধ্যার পর বাড়িতে ফিরত। এইভাবে তারা একটা একটা করে 1 সপ্তাহের ভিতরে 4-5 জনের মৃত্যু হয়ে যায়। একদিন এক যুবক, সে কাজ করে বাড়িতে ফিরছিল। তখন সে বাড়িতে আসতে আসতে সে ওই জঙ্গলটার পাশ দিয়ে রাস্তাটা দিয়ে সে হাঁটা শুরু করেছিল। তখন ওই সময় কিন্তু ওই বাড়িঘর, তারপরে মানুষের সংখ্যা, এটা কিন্তু খুব কম ছিল। তারপরে এইখানে আবার একটা গ্রাম, জঙ্গলে একটা গ্রাম, ওই গ্রামে তো মানুষ খুব কম থাকবে, এটা স্বাভাবিক বিষয়। এরকমই ছিল। ওই ছেলেটা যখন ওই দিকে আসছিল, তখন ওই ছেলের লাশ পাওয়া যায় পরদিন সকালবেলা। ওই ছেলের লাশে দেখা যায় যে ছেলের পিঠের মধ্যে ঘোড়ার পায়ের ছাপ, তার কোমরের মধ্যে ঘোড়ার পায়ের ছাপ, পেটের মধ্যে ঘোড়ার পায়ের ছাপ, এবং তার নানান শরীরে এই ঘোড়ার পায়ের ছিদ্র 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 ছাপ ভরে গিয়েছে। এই চাপগুলো দেখতে পেরে মানুষ আর বুঝতে বাকি রইল না যে এগুলো ঘোড়ার পায়ের ছাপ। তারা তখন সবাই বুঝে গেলেন যে এই ঘোড়াগুলো এই ছেলেটাকে হত্যা করেছে। তবে এই ছেলের সঙ্গে কী সম্পর্ক ছিল, এটার কোনো সূত্র পাওয়া যায়নি। তারপর এনা হয়ে গেল। তারপর যখন 2 দিন পর আরও একটি ছেলের মৃত্যু ঘটে, তারও মৃত্যু সেম, একইভাবে তাকে দাফন দেওয়া হয়। মানুষের ভিতরে আতঙ্ক যেন বেড়েই চলেছে। পরদিন আরও একটি মৃত্যু ঘটে। তবে ওই দিন মৃত্যু ঘটেছিল একটি মেয়ের মৃত্যু, তারও মৃত্যু একই, সেম ঘটনা। ওই এলাকার মানুষ এবং প্রতিনিধিদের তাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছিল যে কী করা যায়, কেন এরকম হচ্ছে। তো এইভাবে কিন্তু 4-5টা মৃত্যু অনবরত হয়ে পড়ে। একটা শোকের ছায়া নেমে আসে ওই এলাকাতে। তো ওই মৃত্যুগুলোর পরে 4-5 বছর চলে যায়, কিন্তু কোনো রকমের আর ওই ঘোড়াগুলোকে দেখা গিয়েছিল না, এবং আর কোনো রকমের শব্দ বা কোনো ঘোড়াকে পথে দেখা যায় এরকম দেখা গিয়েছিল না। তবে 5 বছর কি 6 বছর চলে যাওয়ার পর কেউ কেউ আবার ওই ঘোড়াটিকে দেখত। তো এই যে ঘোড়াটি, এখন আসি আমরা তান্ত্রিকের কথায়। এই ঘোড়াটিকে মানুষ অনেক আগে লাস্ট দেখেছিল। তবে তুমি কীভাবে দেখলে? আমার দাদাকে জিজ্ঞেস করানো হলো। দাদা বললেন যে হ্যাঁ, এটা এরকম এরকম ছিল। তো দাদার কথাকে সবাই বিশ্বাস করলেও কেউ আর এটাকে গুরুত্ব দেয়নি বেশি। তার কারণ হচ্ছে এটা আগেও ঘটে গিয়েছিল। কিন্তু মানুষ তো এমনই, কিছু না ঘটলে কিছু রটে না। এটাই হচ্ছিল মানুষের মূল আকাঙ্ক্ষা। যাই হোক, আমার দাদা এভাবে বেঁচে ফিরেন। তারপর থেকে আমার দাদার সঙ্গে আর এরকম কোনো রকমের ঘটনা ঘটেনি। তবে এই ঘটনাটির যে সূত্রপাত আরও রয়েছে, যেগুলো আরও ভয়াবহ একটি রূপ নিতে চলেছে। এইভাবে যখন 2-3 মাস চলে যায়, আমার দাদার সঙ্গে ঘটনাটি ঘটে যাওয়ার পর আমার দাদার যে একজন খালাতো ভাই ছিল, তার নাম ছিল সমীর বসার। ওই সমীর বসার তিনি যে কাজটা করতেন, এটা হচ্ছে তিনি ব্যবসা করতেন। ওইখানে একটা গাং ছিল, ওই গাং থেকে কিছু পাথর, যে পাথরগুলো মানুষ
বাড়িঘর তৈরি করার জন্য বিক্রি করা হয়ে থাকে আর কি, ওই পাথরগুলো তিনি বিক্রি করতেন। তখনকার সময়ে বড় বড় ট্রলার বা লঞ্চ এবং অন্যান্য যে জিনিসপত্রগুলো ছিল, যে যানবাহন বা মালামাল যে বহন করতো, এরকম কোনো যানবাহন কিন্তু খুব কম ছিল পানিপথে। যেহেতু ছোটো ছোটো নৌকা বা একটু বড় বড় নৌকা ছিল, এই নৌকাগুলো দিয়েই কিন্তু তিনি পাথরের ব্যবসা করতেন। ওনার এই ব্যবসার পরিপ্রেক্ষিতে অনেক মানুষেরই সংসার চলতো। ওনার এখানে কাজ করতো এবং কাজ করার পর বেতন পেত এবং কেউ হাজিরা পেত, এভাবে কিন্তু অনেক মানুষেরই সংসার চলতো। যাই হোক, এই কথা বাদ দিলাম। একদিন ওই ময়মনসিংহ জেলার একটি কোণে একটি বড় রকমের স্থাপনা নির্মাণ করানো হবে, এর জন্য অনেক পাথরের প্রয়োজন ছিল এবং ওই পাথরগুলো ওই সমীর বসার তিনি নিয়ে নেন এবং ওই সমীর বসার বলেন যে তিনি ওই পাথরগুলোকে ওইখানে ডেলিভারি দিবেন এবং ওনার যে কাজের যে লোকগুলো ছিল তারা ওই পাথরগুলোকে দিয়ে আসবেন। তখন এই যে পথটা ছিল, ওই পথের যে একাংশ ছিল, ওই ঘোড়া পথের যে ঘোড়ার যে জঙ্গলটা ছিল, ওই জঙ্গলের পাশ দিয়ে অতিবাহিত হয়েছিল ওই গাংটি। ওই গাং দিয়েই তাদেরকে যেতে হবে। তখন ওইখানে টিপ পরে এখানে সারা দিন থেকে সারা রাত দিতে হবে, তার কারণ হচ্ছে ওইখানে দিন রাত কাজ হবে এবং ওই কাজের মধ্যেই পাথর এনে দিতে হবে, এরকম একটা চুক্তি ছিল আর কি। তখন বরাবরের মতো একদিন, 2 দিন, 3 দিন তারা পাথর দিলেন। পাথরের কাজ করতে করতে একদিন একজন লেবার তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সম্ভবত তিনি কিছু দেখেছেন ওই জঙ্গলের পাশ দিয়ে, যেটার কারণে তিনি মানুষকে বলতেও পারছেন না। ওনার যে জবানটা ছিল, মানে মুখ দিয়ে কথা বলার যে ভাষাটা ছিল, সেটা হারিয়ে ফেলে। যদিও তিনি সেটা আবার ঠিক হয়ে যায়, কিন্তু ততক্ষণ তিনি হারিয়ে ফেলেন ওনার কথা বলার যে ধরনটা। যাই হোক, ওই লেবারটা তখন বাদ পড়ে। ওই লেবারটা সমীর দাদার একবারে ভালো একজন লেবার ছিল, যে কিনা কাজ করতো খুব বেশি এবং তার জন্যই ওই সমীর বসার দাদা অনেকটা টাকা কামাতে পারতেন। সিম্পলি সে অসুস্থ হয়ে পড়ে, যার কারণে সে কয়েকদিন ছুটিতে সে বাড়িতে রেস্ট করে এবং কিছুদিন পর সে ভালো হয়ে যায়। তবে এই কিছুদিনের ভিতরে আরও একটি ঘটনা এই ভিতরে ঘটে যায়, যেটি হচ্ছে ওই যে পাথর যে নৌকাগুলো যেত ওই স্থাপনার কাছে, ওই স্থাপনার নামটা এখন বলা যাচ্ছে না কোনো সঙ্গত কারণে। যাই হোক, এই স্থাপনাতে যাওয়ার পরেই যখন ওই ঘোড়াপাড়া গ্রামটি অতিক্রম করতে হয় নৌকা বাইচ করে, তখনই এইখানে লেবার 3 জনের সঙ্গে ঘটে একটি বিরল কাহিনী। ওই দিনটি ছিল পূর্ণিমার রাত। আকাশে বড় একটি চাঁদ দেখা যাচ্ছিল। ওই চাঁদের আলো ছিল প্রচণ্ড। ওই আলোতে কিন্তু গাঙের মধ্যে মানুষজন একটু বেশি ঘোরাফেরা করতে আসছিল। কিছু কিছু মানুষ ওইখানে ছোটো ছোটো নৌকা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছিল এবং অনেক মানুষ অনেকভাবে ওইখানে পরিদর্শন করছিল। যাই হোক, চলতে চলতে যখন ওই ঘোড়াপাড়া গ্রামটির জঙ্গলের কিনারায় আসে ওই 3 জন, তখন তারা 3 জন দেখতে পারে যে ওইখানে 2টা ঘোড়া, একটা সাদা ঘোড়া আরেকটি কালো ঘোড়া। অদ্ভুত বিষয় ছিল যে ওই ঘোড়াগুলো তাদেরকে ডাকছে ডাকছে এভাবে, যে বলছে যে কোনো এক মানুষের মতো, যে এদিকে আসো, এদিকে আসো, আমাদের কাছে আসো। তারা এটা শুনতে পেরে তারা ওই নৌকাগুলোকে সাইড করে। নৌকাটা ছিল বেশ বড়। ওই বড় নৌকাটা 3 জনে বাইচ করতো। 3 জন পাশে নিয়ে আসার পর তারা বলল যে দেখতো ওই উপরে কেউ একজন ডাকছে মনে হলো। বললো তো হ্যাঁ হ্যাঁ ডাকছে তো মনে হলো, আমিও তো শুনলাম। বলতো চল দেখি গিয়ে এখানে কি আছে। তখন তারা ওইখানে যায়। তাদের যাওয়াটা 2-3 জন মানুষ দেখে, যারা ওই গাঙের মধ্যে কারেন্ট জাল ফেলে তারা মাছ মারছিল। তখন তারা কিছু বলবে যে এটা কিছু বলেনি, তার কারণ হচ্ছে তারা তখন মাছ মারার ধ্যানে ছিল। তখন তাদের ভাষ্যমতে তারা ওইখান থেকে পাথরের নৌকাটাকে রেখে তারা ওই জঙ্গলের উপর গিয়ে উঠল। কিন্তু ঘন্টা 1, 1.5, 2 পার হয়ে যায়, কিন্তু তারা তখনও আসে না। ওই কারেন্ট জালওয়ালা তিনি চিন্তিত হন, ওই পাথরের নৌকাটাকে দেখেন এবং তিনি ভাবলেন যে তারা কি হয়তো জুয়া খেলে বা টাস খেলে, যার কারণে তারা হতে পারে অনেক সময় দেরি করছে, কি জানি কি হতে পারে, বা কোনো নেশাপানি করছে নাকি। তখন ওই জালো তিনি ডাক দিলেন জুড়ে, এ পাথরওয়ালা ভাই, আপনারা কোথায়? অনেকক্ষণ ডাকাডাকির পরও কিন্তু একটা সাড়া তিনি পেলেন না।
কেউ একজন মানুষও ওনাকে উত্তর দিয়ে বলল না যে আমরা এখানে আছি। তখন ওই জেলেওয়ালা ভাই তিনি বুঝতে পেরেছেন যে এখানে তাদের সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটেছে হয়তো, যেহেতু এই জঙ্গলের ভিতরে আরও মানুষের সঙ্গে আরও খারাপ ঘটনা করতো, কিন্তু তারা এটা জানা সত্ত্বেও এখানে কেন গেল। ওই জালো যখন ওই নৌকার কাছে আসার পর দেখতে পারে যে সমীর বসার নামক নৌকাতে লেখা। তিনি এই লেখা দেখার পরই তিনি বুঝতে পেরেছেন যে এটা সমীর বসার ভাইয়ের নৌকা এবং ওই নৌকার লেবারগুলো সমীর বসার ভাইয়ের। তার মানে এই সমীর বসার ভাইকেই কিন্তু খবরটা দিতে হবে। তিনি তখন ওই সমীর বসার ভাইয়ের কাছে আসেন, আসার পর সব ঘটনা খুলে বলেন। সমীর বসার যথারীতিভাবে একটা নৌকা নিয়ে তিনি ওইখানে চলে আসেন। আসার পর দেখতে পান যে ওনার যে পাথর ভরা নৌকা এটা পড়ে আছে এবং লেবার একটাও নেই এখানে। তখন তিনি ওই জঙ্গলের পাশ দিয়ে দেখালেন যে ওই দিকে তারা গিয়েছেন। সমীর বসার দাদা তখন বলেন যে হায় হায় সর্বনাশ, তারা এখানে কেন গেল মরার জন্য? এটা তো খুব দূষী একটা জঙ্গল, এখন আমি কি করে যাই একা? তখন ওই সাথে মাঝিটা যে জালো ছিল সে বলল যে আচ্ছা চলেন আমিও যাই আপনার সঙ্গে, গিয়ে দেখি এখানে কি আছে। তখন তাদের সঙ্গে একটি লোহা এবং একটি ম্যাচ সাথে করে নিল। যার কারণ হচ্ছে ওই লোহা এবং ম্যাচ দেখলে কিন্তু জিন বা প্রেত তারা কিন্তু ভয় পায়। এগুলো নিয়ে গেলেন। উঠতে উঠতে যখন তারা ওই জঙ্গলের উপরে উঠে পড়েন তখন ওই জঙ্গলটাকে পুরোটা তল্লাশি করা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে ওই 3 জন লেবার থেকে একজনকেও পাওয়া যাচ্ছে না। সমীর বসার দাদা খুব চিন্তিত হন। তিনি তখন ফিরে আসেন ওই মাঝিটাকে নিয়ে এবং ওই নৌকাটাকে সেদিন আর ডেলিভারি দেওয়া হয় না, পাথরওয়ালা নৌকাটাকে ওই ঘাটে নিয়ে চলে যাওয়া হয়। পরদিন সকালবেলা ওইখানে রুল পড়ে যায় যে 3 জন লেবারকে পাওয়া যাচ্ছে না, তারা কোথায় চলে গিয়েছে। যখন খোঁজাখুঁজি হয়, খোঁজাখুঁজি করতে করতেও কিন্তু এখানে কোথাও কিন্তু কোনো লেবারকে পাওয়া যায়নি, কোনো মানুষকেও কোনোভাবেই পাওয়া যায়নি এবং এরা যে অন্য কোথায় যাবে ওখানেও খোঁজা হয়েছে কিন্তু তারা নেই। তখন অনেক তান্ত্রিক, অনেক ভালো ভালো বিজ্ঞ মানুষদের কাছে জানতে চেয়েছিল যে কি হয়েছে, তাদের কেন এরকম হচ্ছে। তখন তাদের ভাষ্যমতে যে তারা গায়েব হয়ে গিয়েছে, হয়তো ঘোড়াগুলো তাদেরকে গায়েব করে দিয়েছে, নয়তো ঘোড়াগুলো তাদেরকে কোনো একটা ক্ষতি করে ফেলেছে, যার কারণে তারা আজকে আর নেই, তাদের কোনো অস্তিত্বই এখানে পাওয়া যাচ্ছে না। এই গেল 3 জন লোকের কাহিনী। পরবর্তীতে ওই যে সুখটা ছিল ওই সুখের ছায়াটা ওই এলাকাতে অনেক দিন বিরাজ করে। এলাকা থেকে অনেক মানুষ ছেড়ে চলে যায় পার্শ্ববর্তী এলাকাতে, কিছু কম দামে কিন্তু জায়গাগুলো বিক্রি করে দেয়। এখন আবার ওই এলাকার ঘোড়াপাড়া এলাকার জায়গাগুলোর অনেকটা দাম বেড়েছে। যাই হোক, তখনকার সময়ের কথা। পরবর্তীতে যখন ওই দাদার খালাতো ভাইয়ের সঙ্গে এরকম একটি ঘটনা ঘটে গিয়েছিল, সেটির কারণে অনেকেই শোকাহত এবং অনেকেই ভয়ে বিব্রত হয়েছিল। পরবর্তীতে এই ঘটনাটি এখানে সমাপ্তি হয়, কিন্তু এই ঘটনাটি এখানেই কিন্তু শেষ হয়ে গেলে পারত, কিন্তু না, ঘটনাটি তারপরেও চলমান ছিল। ওই ঘোড়াপাড়া গ্রামের একজন লোক ছিলেন, তিনি পেশায় একজন দুধ ব্যবসায়ী ছিলেন। প্রতিদিন তিনি নৌকা দিয়ে গিয়ে ওই পার থেকে দুধ কিনে নিয়ে আসতেন এবং ওই দুধগুলোকে তিনি গ্রামে আনার পর একটু বেশি টাকায় তিনি লাভ করে ওই দুধগুলো বিক্রি করতেন। এভাবে তিনি ব্যবসা করতেন। যাই হোক, বরাবরের মতোই তিনি ব্যবসা করছেন। ওনার নাম ছিল হাফিজ উদ্দিন। তো ওনার যে সময়টা ছিল তখন ওই দাদারা ছিলেন, তারা বিয়ে করেছিলেন এবং তাদের মুখ থেকেই আমাদের যে আত্মীয় ছিল, আমাদের যে বড়রা ছিল, পূর্বপুরুষরা, তারা শুনেছেন, তাদের কাছ থেকে আমাদের শোনা এই ঘটনাটি এতটা সত্য যে আমাদের গ্রামের অনেক মানুষই এই ঘটনাটির উপর নির্ভরশীল এবং এই ঘটনাটি যাকেই জিজ্ঞেস করানো হবে তার মুখ দিয়ে কিন্তু ফরফর করে বের হয়ে যাবে এই ঘটনাটি। এবং এই ঘটনাটির সঙ্গে আরও যে কয়েকটা ঘটনা আছে যেগুলো আপনাদের মাঝে আমরা পরবর্তীতে শেয়ার করব, সেই ঘটনাটিও আপনারা পাবেন এবং এই ঘটনাটিও আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় লিসেনার্স, আমরা আপনাদের মাঝে ইতিমধ্যেই কয়েকটি ঘটনা উপস্থাপন করেছি, আরও 1-2টা উপস্থাপন করতে যাব। সেই 1-2টা ঘটনা আমি আশা করি আপনাদের মাঝে অনেকটা ভয়ঙ্কর মোড় নিবে এবং এই ঘটনাটি আপনাদের অনেকটি ভালো লাগবে। তো প্রিয় লিসেনার্স,
এরই আগে আপনাদের মাঝে আমি জানতে চাইবো যে এই যে প্রথম দুইটা ঘটনা, এই ঘটনাগুলো আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমরা ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। যাই হোক, ওই হাফিজউদ্দিন চাচা তিনি ওইখানে দুধ ব্যবসা করতেন। দুধ তিনি রেগুলার ব্যবসা করতে করতে ওনার একটা বাজে অভ্যাস হয়ে পড়ে। উনি যখন অসুস্থ থাকতেন তখনও তিনি ওই দুধের ব্যবসা নিয়ে তিনি বের হয়ে যেতেন, যখন সুস্থ থাকতেন তখনও ওই দুধের ব্যবসা করতেন এবং কোনো রকমের দাওয়াত বা কোনো বেড়ানি বা কোনো রকমের যে ঘুরতে যাওয়া এরকম কোনো কিছুর মুডে ওনার মধ্যে ছিল না। ওনার ব্যবসাটা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে এবং ওই নেশাটাই কিন্তু ওনার কাল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, উনি গুড়াপাড়া গ্রামে না থাকলেও গুড়াপাড়া গ্রামের সাইডের একটি গ্রামে থাকতেন। তবে ওই গ্রামটার যে একটা পার্শ্ববর্তী দিক ছিল যেটা গোড়াপাড়া গ্রামের থেকে বেশ কিছু দূরে নয়, সীমানার সাইডেই ছিল ওনার বাড়ি। উনি ওই গোড়াপাড়া গ্রামটি পার হয়ে গাঙ্গে যেতেন এবং ওই গাঙ্গের মধ্যে একটি নৌকা করে তিনি ওই পারে যেতেন একটি বড় বাজারে। ওই বাজার থেকেই তিনি দুধ কিনে নিয়ে আসতেন প্রতিদিন। এভাবে তিনি দুধ কিনে আনতে আনতে একদিন ওনার সাথে যেটা ঘটে সেটা হচ্ছে, প্রথমত উনি ওই নৌকা নিয়ে পার হচ্ছিলেন, তখন ওইখানে কিন্তু কেউ ছিল না। সকালের আলো কেবলমাত্র ফুটলো। ওই আলোতেই তিনি ভাবলেন যে আজকে সকাল সকাল বাজারে চলে যাব এবং বাজার থেকে টাটকা দুধগুলো কিনে নিয়ে এসে সবার আগে বিক্রি করে দেব। তখন বরাবরের মতো তিনি ওই সকালবেলা চলে যান। দিনটি ছিল শীতের দিন, কুয়াশা পড়ছিল। ওই কুয়াশাতে সামনের কিছু দেখা যাচ্ছিল না। 2 ফিট সামনে কে আছে এটা দেখা বড় মুশকিল ছিল। নৌকার এক কোনায় যে উনি বসে আছেন এবং আরেক কোনায় যে নৌকাটা আছে সেটা তিনি দেখতে পাচ্ছিলেন না। তবে আনুমানিকভাবে তিনি ওই গাংটা পাড়ি দেওয়ার জন্য তিনি বইটা চালান, কিন্তু ওনারা যেতে পারবেন। তার কারণ হচ্ছে ওনারা এই গাঙের মধ্যে ছোটোবেলা থেকেই নৌকা চালিয়ে অভ্যস্ত ছিলেন। যাই হোক, ওই দিন তিনি যাচ্ছেন হঠাৎ করে তিনি লক্ষ্য করেন যে পানির মধ্যে কিছু একটা বেশে বেশে হাবুডুবু খাচ্ছে, অনেকটা ঘোড়ার মতো ছিল। তিনি এটা দেখতে পেরে একটু অবাক হয়ে তিনি নৌকা থেকে দাঁড়িয়ে পড়েন এবং খুব বড় বড় চোখ করে ওইটাকে দেখার চেষ্টা করেন, কিন্তু না, এটাকে তিনি দেখতে পারেন না। এটা শুধু কাতরাচ্ছে এবং লাফাচ্ছে আর কীরকম একটা অদ্ভুত রকমের আওয়াজ করছে, যেটা তিনি শুনতে পেরে একটু ভয় লাগছিল ওনার মনে। কিন্তু ওটা কি, যেটা তিনি দেখতে পেরে একটু আচমকিত হলেন। তিনি ভাবলেন যে এটা কোনো বড় রকমের মাছ হতে পারে, তবে মাছ এভাবে দাফড়ায় পানিতে, এটা তো হতে পারে না, নিশ্চয়ই এটা কোনো খারাপ লক্ষণ। তিনি এটা বুঝতে পারার পরেই তিনি খুব জোরে জোরে নৌকা বাইচ শুরু করে দেয়। তখন নৌকাটাকে অপর পাশে গিয়ে তিনি সাইড করান এবং ওই সাইড করানোর পর তিনি বাজারে চলে যান। অবাক করার বিষয় ছিল ওই দিন বাজারে কোনো রকমের মানুষ ছিল না। তিনি অনেকক্ষণ ঘোরাঘুরি করেন দুধ কেনার জন্য, কিন্তু দুধের যে পাইকারিরা ছিল তারা একজনও আসেনি। এমনকি একটা কাঁচা বাজারের যে লোক থাকবে যারা কাঁচা মাল বিক্রি করে, তারপরে একটা দোকানপাট যে খোলা থাকবে, তেমন কিছুই ছিল না। কি ব্যাপার, অবাক করা কাণ্ড। যে বাজারের মধ্যে ভোরের আলো ফুটতে না ফুটতেই মানুষ দোকানপাট পাইকারিগণরা এসে হাজির থাকতো, সেই বাজারে আজকে একটা মানুষও নেই। কারণ কি? তখন তিনি ওইটা জানার জন্য একটু কৌতূহলবশত তিনি ওইখানে ঘোরাফেরা করেন। ঘুরতে ঘুরতে তিনি হঠাৎ একটা বাচ্চার দেখা পায়, যার বয়স ছিল 10 কি 11। সে নামাজ পড়ে আসছিল, ফজরের নামাজ পড়ে সে বাড়ি যাচ্ছিল একা একা। তাকে ডাক দিয়ে আটকানো হলো, বলল যে কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? আমি নামাজ পড়তে গিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে আজকে এই বাজারটা খোলা নেই কেন? তুমি কি জানো তোমাদের বাড়ি তো এখানেই? তখন ওই ছেলেটা বলে ওঠে যে বাজার আজকে খোলা হবে না। কেন? তার কারণ হচ্ছে আমাদের এই যে এলাকার একজন সম্ভ্রান্ত লোক,
তিনি একটি অশরীর আঘাতে মারা গিয়েছেন ওই গাঙের পাশে। এর জন্য আজকে এই বাজারটা স্থগিত রাখা হলো। তখন হাফিজুদ্দিন চাচা ছেলেটিকে চেপে ধরে বলল যে, কি বলছো? অশরীর আঘাতে মানে? অশরীর আঘাতে আবার কীভাবে মানুষ মারা যায়? তখন ছেলেটা বলল যে, আমি জানি না তো, তবে এলাকার মানুষের কাছ থেকে এটাই শুনেছি, আজকে জোহরের পর তার জানাজা হবে, এটাতে যেতে হবে, আপনিও আইসেন। ছেলেটা খুব মিষ্টি ছিল, তবে হাফিজুদ্দিন চাচার ভিতরে একটা ভয়ের ধূপ ঢেলে দেয়। হাফিজুদ্দিন চাচা তিনি ছেলেটাকে আবার জিজ্ঞেস করলেন যে, আচ্ছা উনি কোথায় মারা গিয়েছেন? ছেলেটা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলল যে, ওই যে এখানে দেখা যায় যে ঘাটটা, নৌকা নৌকা বাঁধা আছে, ওই ঘাটের পাশেই ওনার মৃতদেহটা পড়ে ছিল। ওনার গায়ে বিভিন্ন ঘোড়ার পায়ের ছাপ এবং অনেক রকমের রক্তাক্ত অবস্থা ওনার শরীরে দেখা গিয়েছে। এর জন্যই বলা হয়েছে যে ওনাকে অশরীরী কোনো আত্মা ওনাকে মেরে ফেলেছেন, এটাই আর কি। তখন হাফিজুদ্দিন চাচার ভিতরে একটা ভয় কাজ করে। তিনি ভাবছেন যে আজকে এখান থেকে যদি আমি যাই, যদি আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যায়, তাহলে আজকে কি হবে। তিনি তখন বললেন যে না, আমি এখান থেকে যাব না, আজকে এখানে কিছুক্ষণ থাকি, রোদটা উঠুক, রোদ উঠার পর যখন মানুষ এখানে আসবে গাঙের মধ্যে, তখন না হয় এখান থেকে রওনা দেব। কিন্তু এখন গেলে কোনো সমস্যা হলে হতেও পারে। যাই হোক, হাফিজুদ্দিন চাচা তখন ওইখানে থাকে প্রায় 9টা-10টা পর্যন্ত থাকে, যখন আর কি রোদটা উঠে আর কি। শীতের দিন তো অনেক দেরিতে রোদ উঠে। রোদ ওঠার পর দেখতে পারলেন যে গাঙের মধ্যে অনেক মানুষ এসেছে এবং তারা মাছ মারছে, এটা করছে ওটা করছে। দেখতে পেলে ওনার খুব ভালো লাগলো। তিনি ওই গাঙের মধ্যে নেমে পড়লেন রোদের ভিতরে, ফটফটা রোদ। ওই রোদের ভিতরে উনি খুব আরাম এবং আনন্দ উপভোগ করছিলেন, যেহেতু শীতকালের রোদ বলে কথা। তিনি নৌকা বাইচ করছেন। হঠাৎ যখন ওই গাঙের মাঝখানে চলে আসেন, গাঙটা ছিল প্রায় 70 ফিট লম্বা, এরকম মানে মানে আয়তনের দিকে যে 5টা ছিল এপার থেকে ওপার ওইটা আর কি, তবে লম্বায় তো অনেক লম্বা। এটি একটি নদীর সঙ্গে জয়েন্ট হয়েছে এবং ওপার থেকে এপার প্রায় অনেকটা লম্বা, যেটা প্রায় 2-3 মিনিট সময় লাগে পার হওয়ার জন্য। তিনি পার হচ্ছেন, হঠাৎ যখন মাঝখানে চলে আসেন, তখনই তিনি আচমকা কিছুর প্রভাবে ওই মাঝখানে নৌকা থেকে তিনি পড়ে যান। ওনার পড়ে যাওয়াটা দেখতে পারেন ওই পাশে থাকা যত জেলে এবং কাজের জন্য লোক আসছিল, তারা সবাই দেখতে পারে। অনেকে পুকুর খনন করার জন্য আসছিল, তারাও দেখতে পারে। দৌড় দিয়ে যাওয়া হয় ওইখানে, সবাই দেখতে পারে যে তিনি এখানে কাঁপড়াচ্ছে, নৌকাতে উঠতে পারছেন না। মনে হচ্ছে ওনাকে কেউ একজন টেনে নিয়ে চলে যাচ্ছে। উপর থেকে মানুষ বলছে যে শীতকালে রোদ পেয়ে তোমার আর দেখা যায় মাথা ঠিক নেই, রোদের আরামে এখানে পানিতেই পড়ে গিয়েছো। আসলে রোদটা খুব আরামের। ওনাকে নিয়ে মশকরা শুরু করেছেন মানুষ। উনি তখন বলছেন, আমাকে বাঁচাও। এমন কথা শোনার পর তো মানুষের আর কোনো মজা করার খেয়ালটা থাকে না। তখন সবাই ওই পানিতে লাফ দেয় এবং লাফ দিয়ে ওই হাফিজুদ্দিন চাচাকে চেপে ধরেন এবং ওনাকে নৌকাতে তোলার ব্যবস্থা করেন। নৌকাতে তোলার পর ওনার পায়ের মধ্যে দেখতে পারে যে ঘোড়ার পায়ের ছাপ। মনে হচ্ছিল ঘোড়াগুলো তাকে টেনে ধরছিল এবং ওই ঘোড়াগুলো তাকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিল, এরকম একটা অবস্থা। মানুষ তখন দেখতে পারে ঘোড়ার পায়ের ছাপ। সবাই বলে ওঠে যে হায় সর্বনাশ, এটা কি হলো, কি ব্যাপার? তোমার পায়ে তো দেখা যাচ্ছে ঘোড়ার ছাপ। এই ঘোড়ার ছাপ যার পায়ে পড়েছে, যার শরীরেই পড়েছে, সে রীতিমতো মারা গিয়েছে। তো এখন দেখা যাচ্ছে তোমার পায়ে এরকম একটা ছাপ পড়ে গিয়েছে, তুমি একটু সাবধানে দেখো কেমন। তখন ওইখানে থাকা যে জেলেগুলো তারা কি করলো, ওই হাফিজুদ্দিন চাচাকে সাথে করে ওনার বাড়িতে দিয়ে আসলেন। বাড়িতে দিয়ে আসার পর যেহেতু ওনার পায়ে অনেকটা চোট পেয়েছেন, এই কারণে ওনাকে কাঁধের মধ্যে ভর করে ওনাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। বাড়িতে যাওয়ার পর বলে দিল যে এরকম ঘটনা ঘটে গিয়েছে আপনার স্বামীর সঙ্গে, তো একটু সাবধানে রাখবেন, আর কয়দিন ওই গাঙের মধ্যে পাঠাবেন না, ঠিক আছে? বলেন যে ঠিক আছে। কিন্তু হাফিজুদ্দিন চাচার তো এত সহজে হার মানার পাত্র নন। তিনি দুধের ব্যবসা করবেন মানে করবেনই। উনি
পরদিন আবারও ওই অসুস্থ শরীর নিয়ে তিনি দুধের ব্যবসা করতে বেরিয়ে পড়েন। তবে এই দিনটি কিন্তু ওনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, সন্ধ্যার সময় তিনি বের হয়েছিলেন। সারাদিন যেহেতু অসুস্থ ছিলেন, ওনার শরীরে শক্তি পাচ্ছিলেন না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যখন রোদে বসলেন, এই রোদের মধ্যে আলোতে তিনি একটু শক্তি উপভোগ করতে পারলেন ওনার শরীরে। এই শক্তিটা কাজে লাগিয়ে তিনি ভাবলেন যে সন্ধ্যার পর না হয় যাব ওই পার বাজারে এবং দুধগুলো কিনে নিয়ে আসবো, কালকে সকালে বিক্রি করব। এই বলে আর কি তিনি সন্ধ্যার পর বের হয়ে যান ওনার স্ত্রীকে না জানিয়ে। ঘর থেকে টাকা পয়সা নেন, টাকা পয়সাগুলো নিয়ে তিনি ওই নদীর কিনারায় চলে যান নৌকার ঘাটে। তিনি গিয়ে দেখতে পারলেন যে সব কিছু ঠিকঠাক আছে, কেমন নীরবতা অনুভব হচ্ছে, সব কিছু বিরাজমান হচ্ছে, কুয়াশা পড়ছে উপর থেকে, ক্ষণক্ষণে ঠান্ডা। এরই মধ্যে ওনার শরীরে একটা জ্যাকেট এবং মাফলার হারিকেনটা সাথে নিলেন। নৌকাতে তিনি চলে বসলেন এবং জোরে ওই নৌকাটা ছাড়লেন তিনি ওইখান থেকে। যেহেতু পায়ে চোট ছিল, হাতে কোনো চোট ছিল না, এই কারণে হাত দিয়ে তিনি নৌকাটা বেশ ভালোই বাইতে পারছিলেন। যেতে যেতে তিনি ওই পাশে চলে যান, মানে ওই যে গাঙের ওই পাশে চলে যান, বাজারের পাশে। নৌকাতে নামলেন। নামার পর তিনি দুধের বাজারে গিয়ে দেখতে পারলেন যে আজকে বেশ ভালো জমজমাট হয়েছে দুধের বাজারটা। দেখতে পেরে ওনার খুব ভালো লাগলো এবং তিনি ওই দুধের বাজারে তিনি ঘুরতে লাগলেন। কিছুক্ষণ ঘুরলেন, মানুষের সাথে আলাপাত করলেন যে কালকে বাজার বন্ধ হয়েছিল কেন, জানা সত্ত্বেও তিনি জিজ্ঞেস করেছিলেন। মানুষ তো তখন এই কথাই বলেছিল যে এরকম এরকম ঘটনা। তখন অনেক মানুষ তখন উনি আর কি একটা লুঙ্গি পরে গিয়েছিলেন, যেটা অনেকটা ধুতির মতো ছিল, হাঁটু পর্যন্ত ছিল এবং হাঁটুর নিচ পর্যন্ত উদাও ছিল, মানে পাটা দেখা যাচ্ছিল। অনেক মানুষ তখন ওই হাফিজউদ্দিন চাচার পায়ের দিকে লক্ষ্য করে, বলে যে কী ব্যাপার, তোমার পায়ে এরকম কালো কালো দাগ কেন? কাছ থেকে দেখার পর মানুষ দেখতে পায় যেটা ঘোড়ার পায়ের ছাপ। বলে সর্বনাশ, তোমার পায়ে ঘোড়ার পায়ের ছাপ কি করে আসলো? তুমি কি ঘোড়া পালো? না, আমি তো ঘোড়া পালি না। তবে কীভাবে আসলো? কালকে আমার ওই গাঙের মাঝখানে পড়ে গিয়েছিলাম আমি। মানুষ তোলার পর দেখতে পারে যে এখানে ঘোড়ার পায়ের ছাপ। তখন মানুষ বলে যে কী সর্বনাশ হতে যাচ্ছিল তোমার, এই ঘোড়ার পায়ের ছাপ যার পায়েই পড়ে সেই মারা যায়। হাফিজউদ্দিন চাচা তখন ভয় পেলেন এবং জানতে চাইলেন যে এখন আমার কি করণীয়, আমি এখন কি করতে পারি। তখন ওনাকে বলা হলো যে আপনি এখানে যে এসেছেন এটাই তো বেশি, আপনি এখানে আজকে আসাটা মোটেও ঠিক হয়নি। আপনি যত দ্রুত সম্ভব পারেন যে এখান থেকে বাড়িতে চলে যান এবং পারলে কাউকে নিয়ে নেন, যাতে করে আপনাকে বাড়িতে দিয়ে তারপর সে চলে আসে, দেখুন কাউকে পান কি না। তখন হাফিজউদ্দিন চাচা পড়লেন একটা মহা মুশকিলে। উনি ভয় পাচ্ছিলেন যে কী ব্যাপার, এত এত মানুষ থাকতে আমাকেই দেখতে হলো এই ঘোড়ার, না জানি আমার কপালে আছে কী আছে। তবে যেটা অনুমান সেটাই সত্য হয়ে দাঁড়িয়েছে। তিনি ওইখান থেকে দুধ কিনেন, অনেকটা দুধ কিনেন। যেহেতু উনি সারাদিন দুধ বিক্রি করতেন, দুধগুলো অনেক টাকা দিয়ে কিনেন। কেনার পর তিনি নৌকাতে চলে আসেন এবং ওই নৌকাতে যখন যাচ্ছিলেন তখনই পাশ দিয়ে একটি বিয়েবাড়ির নৌকা যাচ্ছিল। তিনি দেখতে পান ওখানে বেশ কয়েকটা মহিলা ছিল, কিছু মেয়ে মানুষ এবং পুরুষ মানুষ ছিল খুবই কম। একটি মাঝি এবং 2 কি 3 পুরুষ মানুষ ছিল এবং 1-2টা ছেলে ছিল। নৌকাটা ছিল বেশ লম্বা, বেশ বড়, চওড়া ছিল। তখন তিনি জিজ্ঞেস করলেন যে কী গো ভাই, আপনারা কোথায় যাচ্ছেন? নৌকা থেকে উত্তর আসলো যে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে যাবেন ভালো কথা, এই নৌকা দিয়ে কেন? উপর দিয়ে তো রাস্তা আছে, ওইটা দিয়ে ভ্যান গাড়িতে যাবেন, না হলে অন্য কিছু দিয়ে যাবেন, এই নৌকা দিয়ে হঠাৎ কেন এই রাত করে? নৌকা থেকে বলল যে আমরা এইটা প্ল্যান করে রেখেছি যে আমরা এভাবেই যাব, একটু আনন্দ সহিতে যাব। ও আচ্ছা, ঠিক আছে, যাও, সাবধানে যাও সবাই এবং ভালো করে বিয়ে খেয়ে আসো। এই বলে হাফিজউদ্দিন চাচা তিনি ওই লোকগুলোকে বিদায় করে দেন। কিন্তু লোকগুলো বেশি দূর যায়নি। হাফিজউদ্দিন চাচা কিন্তু তখনই ওই নৌকাটা ছেড়ে দেন ওইখান থেকে।
যখনই তিনি ওই আগের দিনের মতো মাঝখানে চলে আসেন, তখন উনি দেখতে পারেন যে ওই কিনারা একটা বিশাল ঘোড়ার সারি দাঁড়িয়ে আছে, সাদা কালো, সাদা কালো, এরকমভাবে। দেখতে পেরে একটু অবাক হন, ভাবেন যে কী ব্যাপার, সবগুলো ঘোড়া একইবারে এসেছে ওই গাঙে পানি খাওয়ার জন্য। এটা একটু বিস্ময়কর দেখাচ্ছে না? তখন ওই দূরে থাকা বিয়েবাড়ির যে যাত্রীগুলো ছিল তারা দেখতে পারে এরকম ঘোড়া। তারা দেখতে পেরে ওইখানে ওই নৌকাটাকে দাঁড় করা। তারা দেখতে চাচ্ছিল যে ওই ঘোড়াগুলো কিসের জন্য এখানে এসেছে। তখন ওই যে হাফিজউদ্দিন চাচা তিনি ওই পাশে চলেই যান একটি ঘোড়ার সামনে। ওনার সামনে দুইটা ঘোড়া দাঁড়িয়ে ছিল, একটি সাদা একটি কালো। তিনি ঘোড়াগুলোকে হিস হিস করে সরাতে চাইছিলেন, কিন্তু ঘোড়াগুলো এমনভাবে তাকালো হাফিজউদ্দিন চাচার দিকে, এক তাকানোতে হাফিজউদ্দিন চাচা অজ্ঞান হয়ে পড়েন। যার কারণ হচ্ছে ওই ঘোড়াগুলোর চোখ দিয়ে আগুনের মতো লাল রক্ত পড়ছিল। ওই বিয়েবাড়ির লোকগুলো সবাই দেখছিল হাঁ করে তাকিয়ে, দেখে যে হাফিজউদ্দিন চাচা ওই নৌকাতে তিনি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছেন। তখন ওইখানে মহিলাগুলো চিৎকার করে যে তাড়াতাড়ি এখানে যাও, লোকটা অজ্ঞান হয়ে গিয়েছে মনে হয়, তাকে বাঁচাতে হবে। কিন্তু না, ওইখানে থাকা পুরুষ মানুষগুলো তারা বলছিলেন যে এখানে গিয়ে আমাদের বিপদ ডাকতে চাই না, আমরা আমাদের মতো যেতে থাকি। তখন হাফিজউদ্দিন চাচা ওইখানেই পড়ে থাকে, কেউ আসে না। তখন হাফিজউদ্দিন চাচার স্ত্রী জানতে পারেন যে উনি বাড়িতে নেই। তিনি বাড়িতে নেই বিদায় 3-4 জন লোক বাড়ির পাশের যে চাচারা ছিলেন তাদেরকে নিয়ে ওই গাটলায় চলে আসেন। আসার পর দেখতে পারেন যে বিয়ে বাড়ির একটা যাত্রীর সারি গাঙের মাঝখানে দাঁড়িয়ে আছে, এবং এখানে দাঁড়িয়ে আছে একটা ছোট নৌকা। এই নৌকাতে ওনার স্বামী হাফিজউদ্দিন চাচা তিনি পড়ে আছেন। দেখতে পেরে উনি লাফ দিয়ে চলে আসেন ওই নৌকার কিনারা। এসে দেখতে পারেন ওনার স্বামীর মৃত লাশ। দেখতে পারেন ওনার স্বামীর হাতে, বুকে, পায়ে ঘোড়ার পায়ের ছাপ। দেখতে পেরে খুব কান্নাকাটি শুরু করেন। ওই দূর থেকে বিয়েবাড়ির যাত্রীরা বলে উঠল যে আপনার স্বামীকে ঘোড়ায় মেরে ফেলেছে, আমরা বাঁচাতে চেয়েছিলাম তবে আমরা সাহস পাইনি। এই বলে যাত্রীগুলো চলে যায়। হাফিজউদ্দিন চাচার স্ত্রী কান্না শুরু করে দেয়, এবং পাশে থাকা 3-4 জন যে যারা এসেছিল ওইখানে ওই হাফিজউদ্দিন চাচার স্ত্রীর সঙ্গে, তারা হাফিজউদ্দিন চাচাকে ধরেন এবং বাড়িতে নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করেন। এই কিছুদিন পর ওইখানে একটা ভালো আলেমের কাছে তারা শরণাপন্ন হন। জিজ্ঞেস করা হলো যে এরকম এরকম অবস্থা, খুব মৃত্যুর ঘটনা ঘটছে। তখন তিনি ভালো একটা উপদেশ দেন। বলা হলো যে ওরা কিন্তু রাত্রিবেলা এখানে ঘোরাফেরা করে, অতএব রাত্রিবেলা এখানে না যাওয়াটাই তোমাদের জন্য বেটার হবে। তাই দিনের বেলা যার যার কাজ শেষ করে দিও, রাত্রিবেলা ওইখানে যাওয়ার দরকার নেই কারো। ওনার কথা মতো ওইখানে আর রাত্রিবেলা কেউ যায় না। এরপর থেকেই ওইখানে ওই যে মৃত্যুর ঘটনাটা এটা কমে গিয়েছিল। তবে ওই ঘোড়া এটাকে কিন্তু দেখেছে আর অনেক মানুষ, বহু মানুষ এই ঘোড়াটির সঙ্গে পরিচিত। এখনও এই ঘোড়াটি মাঝে মাঝে দেখা যায়, তবে সবাই দেখে না। যাই হোক প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের এই ভয়াবহতা একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আমার মনোবল যতটুকু দিয়েছে এবং আমি যতটুকু সত্যতার উপর শুনেছি ততটুকুই আপনাদের মাঝে আমি উপস্থাপন করেছি। আশা করি আমাদের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তাই ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রিয় লিসেনার্স, আজকের মতো আমরা আপনাদের মাঝ থেকে এখন এই মুহূর্তে বিদায় নিতে যাচ্ছি। তো কালকে আমরা নতুন একটি স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হতে চলেছি। সেই স্পেশাল এপিসোডটি আমি আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে। তাই অবশ্যই কালকের ঘটনাটি আপনারা শুনবেন। আপনাদের অনেকটা ভয়ের একটি আলামত এবং একটি ভালো লাগার আলামত, এই দুইটা মিলিয়ে একটি এপিসোড আপনাদের মাঝে আমরা নিয়ে আসবো। তাই ততক্ষণ সবার জন্য দোয়া রইল, আপনারা আমাদের জন্য দোয়া করুন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখা হচ্ছে কাল কোনো নতুন একটি ভয়ের এপিসোড নিয়ে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।